কাকি আমার প্লেটটা। এই এতিমের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, সামান্য একটা চাকর হয়ে আমার পাশে বসছস খেতে। আর মা, ওর সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এত সাহস হয়ে গেছে আজকে সে আমার পাশে খেতে বসছে। ভাইয়া, এটা তুমি কি করলে? সৈকত ভাইয়া তোমার বড়, আর তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে কেন হাত তুললে? আর সৈকত ভাইকে কেন তুমি এই বাড়ির চাকর বলছো? সে চাকর কেন হতে যাবে? তুমি যেমন এই বাড়ির ছেলে, সৈকত ভাইও এই বাড়িরই ছেলে। তুমি যদি এই টেবিলে বসে খেতে পারো, তাহলে সৈকত ভাইয়া কেন এই টেবিলে বসে খেতে পারবে না? আর মা, তুমি এসব কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ছেলের বেয়াদবি দেখছো? না, আমি আমার ছেলের বেয়াদবি দেখতেছি না, আমি দাঁড়ায় দাঁড়ায় তোর বেয়াদবি দেখতেছি। একটা এতিম ছেলের জন্য তুই তোর ভাইয়ের মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, এত বড় সাহস তোর? এই সাহস তোর কে দিছে? কে দিছে তোর এত বড় সাহস? আর এই যে এতিমের বাচ্চা, তোর না আমি কতবার বলছি যে আমরা যখন টেবিলে খেতে বসবো তখন তুই আসবি না? হ্যাঁ, কথা কানে যায় না, মনে থাকে না? তোর যদি এতই খেতে ইচ্ছা করে, এত খাম করস তুই, তাহলে বিড়ালের প্লেটের পাশে একটা প্লেট আছে, ওই টেবিলে যা খাবার আছে ওইটা ওখানে বসে খা গিয়া যা। কাকি আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। আসলে আজকে সারাদিনে অনেক কাজ করেছি তো, এর জন্য অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। ভাবছিলাম সবার সাথে বসে খাওয়া দাওয়া করব, তাই টেবিলে এসে বসেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না। সৈকত ভাই দাঁড়াও, কি করছো তুমি? তুমি মায়ের কথা শুনে সত্যি সত্যি ওই পচা বাসি খাবার কেন আনতে যাচ্ছ? ছি ছি, আমার ভাবতেই অবাক লাগছে। সৈকত ভাইয়া যদি তোমার নিজের ছেলে হতো, তাহলে কি তুমি সৈকত ভাইয়ের সাথে এই ধরনের আচরণ করতে পারতে? অজয়, মায়ের চেয়ে মাসের দরদ বেশি, তাই না? যে জায়গায় তোর মা আছে, তোর ভাই আছে, এই জায়গায় দাঁড়া তুই এতিমের বাচ্চাটার প্রতি দরদ দেখাইতেছস। ওর প্রতি দরদ এত উতলায় পড়ছে, তাই না? মা, আমি ওর কাছ থেকে এই দরদ বের করতেছি, তুমি কিন্তু আজকে আমাকে থামাইতে পারবে না। আজকে ওরে আমি মারিয়ে ফেলাম। শিপু, দয়া করে ওরে মারিস না, ওর তো কোনো দোষ নেই। সব দোষ তো আমার দোষের কারণেই তো আজকে এই পরিস্থিতি হলো। আর অথই, তুই কেন মায়ের মুখে মুখে কথা বলছিস? কেন তোর ভাইয়ের মুখে মুখে কথা বলছিস? আরে দোষটা তো আমার, আমি এতিম একটা ছেলে। এই জামানায় কেউ এতিমকে বসে বসে খাওয়ায় নাকি বলতো? কাকি তাও তো আমাকে 3 বেলা খেতে দিচ্ছে। তুমি বারবার নিজেকে কেন এতিম ছেলে বলছো? আর তুমি জানো মা তোমাকে আজকে কিসের খাবার খেতে দিচ্ছিল? বেড়ালকে দেওয়া খাবার তোমাকে দিচ্ছিল খাওয়ার জন্য। আর মা প্রতিদিনই ওই খাবার বেড়ালকে দেয়, আর সেই খাবার মা তোমাকে দিচ্ছিল খাওয়ার জন্য। আর আমি জেনে শুনে ওই বেড়ালের খাবার তোমাকে কি করে খেতে দেই বলো তো? আর এমনিতে ওই খাবার আমি ফেলে দিয়েছি। আরে বিড়ালের খাবার হোক আর যার খাবার হোক না কেন, খাবার তো খাবারই, তাই না? আমি তো খেতে পারতাম, এখন যে আমার সারাটা দিন না খেয়ে থাকতে হবে, তুই খাবারটা কেন ফেলে দিতে গেলি বলতো? তুই জানিস না আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তোর জন্য আমার না খেয়ে থাকতে হবে এখন। দেখ, খাওয়ার মুডটাই দিল নষ্ট করে। এই শিপু, শিপু দেখছিস বেয়াদব মেয়ে? হ্যাঁ, নিজের ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতে পারলি? তোর কারণে আজকে আমার পোলা না খেয়ে চলে গেল। তুই খা, একাই খা, তুই খাইলাম না। মা, বাবা, তোমরা আমাকে কার কাছে রেখে গেলে? এরা আমাকে একটু ভালোবাসে না, আমাকে একবেলা খেতেও দেয় না ঠিক মতো, আমাকে সব সময় এতিম বলে খোঁটা দেয়। আচ্ছা বাবা, এতিমরা কি মানুষ না? তাদের কি কোনো শখ আহ্লাদ নেই নাকি খিদা লাগে না? আমাকে পচা বাসি খাবার খেতে দেয়, কখনো একটু ভালো খাবার খেতে দেয় না। তোমরা তো জানো আমি খারাপ খাবার খেতে পারি না। চাচা যখন ছিল তখন ভালো খাবার দিত, এখন আর একটুও ভালো খাবার দেয় না। আমার আর ভালো লাগছে না, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও।
কি ব্যাপার অথই, তুই এখানে এই সময় ছাদে কি করছিস? তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি তো দুপুরে কিছুই খাওনি, আর আমি তো জানি যে তুমি ক্ষুধা সহ্য করতে পারো না, তাই তোমার জন্য খাবার নিয়ে আসলাম। এই, তুই আমার জন্য খাবার এনেছিস মানে? তুই কি পাগল হয়ে গেছিস? কাকি যদি জানতে পারে তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস, তাহলে কি অবস্থা হতে পারে তুই বুঝতে পারছিস? দুপুরবেলা তুই আমার হয়ে একটু কথা বলেছিস, তাই তোকে আমার জন্য মার খেতে হয়েছে। দেখ, যদি শিপু আর কাকি জানতে পারে যে তুই আমার জন্য খাবার এই ছাদে নিয়ে এসেছিস, তাহলে তুই বুঝতেও পারছিস না যে তোর কি করতে পারে। দেখ, আমি চাই না আমার জন্য তুই মার খাস। কেউ দেখার আগে খাবারটা নিয়ে এখান থেকে চলে যা। আমি যেহেতু একবার এই খাবার এখানে নিয়ে এসেছি, সেহেতু সেই খাবার আমি তোমাকে না খাইয়ে কোথাও যাব না। আর এতে যদি আবার আমাকে মার খেতে হয়, আমি মার খাবো, তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি না খাবে, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না। আর মা কিছুই জানতে পারবে না, কারণ এটা তো আমার খাবার, আমি না খেয়ে তোমার জন্য নিয়ে এসেছি। আর এই সময় তো সবাই খাবার টাবার খেয়ে ঘুমাচ্ছে, আমার মনে হয় না ছাদে কেউ আসতে যাবে। এখন তুমি এসব ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি খাবারটা শেষ করো তো, নাও। তুই কি বললি? তুই নিজে খাবার না খেয়ে আমার জন্য নিয়ে এসেছিস? আচ্ছা, তুই জানলি কি করে আমি ছাদে বসে আছি? আমি তো কাউকে বলেও আসিনি যে আমি ছাদে। আমার জন্য যেহেতু তোমার খাবারটা নষ্ট হয়েছে, সেহেতু খাবারটা তো আমাকেই আনতে হবে, তাই না? আর আমি না খেয়ে কেন তোমার জন্য খাবার আনলাম, সেটা যদি তুমি বুঝতে, তাহলে হয়তো বা তোমার আর আমার কষ্ট পেতে হতো না। আর আমি খুব ভালো করেই জানি, তুমি যখন অনেক বেশি কষ্টে থাকো, তখন তুমি ছাদে বসে বসে কান্না করো। আচ্ছা, এসব কথা বাদ দাও না, তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আর এখন যদি খাবারটা না খাও, তাহলে সত্যি সত্যি এবার মায়ের হাতে আমার মার খেতে হবে। তুই আমাকে এত বুঝিস কেন রে বলতো? আচ্ছা ঠিক আছে, আমি খাবো, তবে আমার একটা শর্ত আছে। কিন্তু কি? শর্তটা হচ্ছে আমিও খাবো, সাথে তুইও খাবি। তুই যদি না খাস না, আমারও ভালো লাগে না রে। ঠিক আছে, ধরো। You had better have the job you are currently holding, the adjustment existing existing. এই এতিমের বাচ্চা, তোরে যে আমি এতক্ষণ চিল্লা ডাকতেছি, তোর কান দিয়া কি বাতাস যায় না? হ্যাঁ, আমার যে অফিসে লেট হয়ে যাইতেছে, এইদিকে তোর কোনো খেয়াল আছে? আসলে হয়েছে কি ভাই, আমি পড়তেছিলাম, এর জন্য তো ডাক শুনতে পাই না। কালকে আমার এক্সাম, কাজের জন্য তো পড়াশোনার সময় পাই না। সকালে সমস্ত কাজ কাম কইরা একটু পড়তে বসছিলাম। আর তুই তো ভালো করেই জানিস আমি পড়ার সময় অন্য কোনো দিক খেয়াল দেই না। আর তাছাড়া তোর যে টিফিন গোছানোর দরকার ছিল, ওটা তো আমি গুছিয়ে রেখেছি। এই খালি টিফিন রেডি করলে হইব? আমার জুতা পরিষ্কার করার, ড্রেস রেডি করা, এইসব কাজ কে করবো? তোর মরা বাপ মা কি কবর থেকে উঠে আইসা আমার এই কাজগুলো করে দিয়ে যাইব? আর তাছাড়া তুই পড়াশোনা করে কি করবি? আমার মতো বড় অফিসার হবি? শিপু, আমাকে যা বলার বল, কিন্তু আমার বাবা মা তুলে একটা কথাও বলিস না। আর তাছাড়া তারা তো তোর বড় চাচা চাচি, তাই না? তাদের নিয়ে কথা বলতে কি তোর একটুও বাধে না? আমি পড়াশোনা করছি শুধুমাত্র আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য। আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমি যেন বড় হয়ে বড় একটা ডাক্তার হই। তোর মতো অফিসার হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য এত কষ্ট করছি। ওরে এতিমের বাচ্চা, ডাক্তার হবি এটা তো স্বপ্ন, তাই না? 2 টাকার একটা ফকিন্নি হইয়া ডাক্তারও স্বপ্ন দেখো, সেটারে কি কই জানোস? ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। তো লাখ টাকার স্বপ্ন দেখা আমি বাইর করতেছি এই ডাক্তারি লেখাপড়া করার জন্য, যে দামি দামি বই কিনছস, এই বইয়ের টাকা তুই কই পাইছস? নিশ্চয় আমার মায়ে যে তোরে বাজার করার জন্য টাকা দেয়, ওই বাজারের টাকা চুরি কইরা তুই ডাক্তার হওয়ার লেগে বই কিনা পড়তেছস। আজকে তোরে আমি বাইর করতেছি, তোরে আমি আমার মায়ের কাছে নিয়ে যায়া এটার একটা ব্যবস্থা করতেছি। মা, মা তুমি কই? না ভাই, তুই যেটা ভাবছিস একদম ভুল ভাবছিস। আমি বাজারের কোনো টাকা চুরি করে বই কিনিনি। আমি মাঝে মধ্যে বাইরে যে কাজ করি, সেই টাকা জমিয়ে বই কিনেছি। তোর যদি বিশ্বাস না হয় রফিক কাকার কাছে জিজ্ঞাসা কর। রফিক কাকার জিজ্ঞেস করবো? চোরের মায়ের বড় গলা, তাই না? ভাই ভাই, তোর মায়ের কাছে নিয়ে যাওয়া শিক্ষাটা দিতেছে। হয় মা, স্যার, আরে এইভাবে ডাকতেছিস কেন? হ্যাঁ, আর ওর এইভাবে ধরে আনছিস কেন? কি করছে? ওই কি করছে জানো মা?
ওই বাড়ির সব কিছু চুরি কইরা তোমারে পথে বসানো ধান্দা করতেছে। কি চুরি করছে? কি চুরি করছে ওই? মা, তোমার আমি কতবার কইছি এই এতিমের বাচ্চারা এই বাড়ির থেকে বাইর করে দাও, তুমি কি করছো? ওর এই বাড়িতে রাইখা দিছো। আমার তো একটা কথা শোনো না, দুধ কলা দিয়া কাল সাপ পুষতেছো। আর এই কাল সাপ কি করছে জানো? তোমার বাজারের টাকা থেকে টাকা চুরি কইরা অনেক বড় বড় দামি দামি বই কিনছে, আর এই বই পড়া ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেছে। হ্যাঁ, এই জন্যই তো প্রত্যেক দিন আমার কাছে বাজারের টাকার গরমিল মনে হচ্ছিল। আমার কাছে সন্দেহ সন্দেহ লাগতেছিল, আমি কিছু বুঝতে পারতেছিলাম না। তোর কথা কি সত্যি? হোমা, সত্যি, 100% সত্যি কথা। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি ওর ঘরে যাই দেখো, কত দামি দামি বই দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। মা, কি বললি? আমার টাকা চুরি করে এসে দামি দামি বই কিনা ডাক্তার হবে? হ্যাঁ, ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওর একদিন কি আমার একদিন। চল যাই দেখে আসি। দেখছো মা, দেখছো কত দামি দামি বই কিনছে? এই বইগুলো সব তোমার টাকা চুরি করে কিনছে। দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সাপ পালছি না, আমার খায়া আমার পয়রা আমারে ফকির বানানোর ধান্দা করস না? এই তোরে আমি কতবার নিষেধ করছিলাম যে এই সংসারে থাকতে হলে লেখাপড়া করা যাবে না, আর তুই কোন সাহসে আমার কথার অমান্য করিয়া আমার বাজারের টাকা চুরি করে বই কিনাস? কাকি আম্মা, আপনি যেটা ভাবছেন তেমন কিছুই না। আমি বাজারের টাকা চুরি করে এই বইগুলো কিনিনি। আমি এই বইগুলো কিনেছি এই রফিক কাকার দোকানে কাজ করে। মাঝে মধ্যে আমি এই রফিক কাকার দোকানে কাজ করতাম, সেখান থেকে যে টাকা দিত ওই টাকা দিয়েই আমি এই বইগুলো কিনেছি। বিশ্বাস করেন, আর এই বইগুলো কেনার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য। আমার বাবা মায়ের অনেক বড় স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। বিশ্বাস করেন, আমি বাজারে কোনো টাকা চুরি করিনি। এই এতিমের বাচ্চা এতিম, বাবা মার স্বপ্ন পূরণ করতে চাস নাকি আমার ছেলের সাথে পাল্লা দিতে চাস? হ্যাঁ, আমার ছেলের থেকে অনেক বড় পোস্টে চাকরি করবে, মানুষ তুরে বড় মনে করবে, আমার ছেলে ছোট মনে করবে না? একটা এতিম হইয়া আমার সন্তানের উপরে পাল্লা দিবে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আমি সালমা বেগম বাচ্চা থাকতে কোনোদিন তা হইতে দেব না। এসে পোই এই বইগুলা পুরাই দে, যেন ওর মরা মা বাবার স্বপ্ন পূরণ করতে না পারে, ডাক্তার হইতে না পারে। হোমা, তুমি একদম ঠিক কথা কইছো। এই বই সবগুলো আমি পুড়ে দেবো, আর এই বই পুরো আগুন দিয়া খুন্তি এমন গরম করবো, করে ওর হাতে এমন ছিনতে দেবো যেন আর কোনোদিন পড়ালেখার নাম মুখে না নেয়। যা ভাই শোন, জলদি যা। এমনটা করিস না ভাই, বিশ্বাস কর আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই সব পুরাই মা, এই এই যে কাকি আম্মা, এইটা করেন না, স্যার, না এটা করেন না, তাহলে আমার মরা বাপের মরা বাপ মা কি স্যার কইতেছি? আমার বাবার স্যার অনেক কইছে। বড় স্বপ্ন ছিল, আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না। দে, দে। চামটা দে। পিসিমা, আর জীবনে পড়ালেখা করতে পারবো না। চল একদম চল। বাবা মা, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। তোমাদের অনেক বড় স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো, কিন্তু হতে পারলাম না। আমি কুলাঙ্গার সন্তান, আমার মাফ করে দিও। কি ব্যাপার সৈকত, এখানে এই অবস্থায় তুমি বসে আছো? কি হয়েছে, মন খারাপ? হাত লুকালে কেন? কি হয়েছে হাতে দেখি? না, আরে কিছু না। দেখি। ওমা, এই তো দেখি পুড়ে গেছে। সৈকত, তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার হাতটা কি করে পুড়লো? নাকি মার ভাইয়া মিলে তোমার হাত পুড়িয়ে দিয়েছে? আরে শুধু শুধু কেন কাকিকে আর শিবুকে সন্দেহ করছিস বলতো? এমন কিছু না, হয়েছে কি আমার শরীরটা ভালো লাগছিল, এর জন্য গরম পানি করতে গিয়ে পানি পড়ে পুড়ে গেছে। আচ্ছা, তাদেরকে সন্দেহ কেন করছিস, কেন দোষারোপ করছিস? আর তাছাড়া আমার কথা এত ভাবছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তাতে? আমার হাত পুড়ে গেছে তো তোর কি? তোমার হাত পুড়লে আমার কি, সেটা যদি তুমি বুঝতে তাহলে আর আমাকে এই কথা জিজ্ঞেস করতে না। এখন এইসব কথা ছাড়ো, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে, চলো আমার সঙ্গে। এই, তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এইটুকু হাত পোড়ার জন্য ডাক্তারের কাছে যায় নাকি কেউ? শোন, তুই একটু আমাকে মলম লাগিয়ে দিস, তাহলে ঠিক হয়ে যাবে। তোমার হাত কিসে ঠিক হবে আর কিসে ঠিক হবে না সেটা তোমার থেকে আমি ভালো জানি। এখন কথা কম বলে চলো আমার সাথে। তুই ছোটবেলা থেকে একরোখা নাছর বান্দা, তোর কথা না শুনলে তুই আমাকে ছাড়বিই না। হ্যাঁ,
তুমি আমাকে যেটা মনে করো আমি ঠিক সেটাই। এখন চলো 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 আমার সাথে। মা দেখছো এই এতিমের বাচ্চার কত বড় সাহস, তোমার টাকা চুরি কইরা বই কিনা পড়ালেখা করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আজকে তো আমি সব স্বপ্নের মধ্যে আগুন লাগাই দিছি। আমি ওর বইগুলা পড়ছি কেন জানো, যেন ওই লেখাপড়া করতে না পারে, আর ওর হাত পুড়ে দিছি কারণ এই হাত দিয়ে যেন পরীক্ষাটাও না দিতে পারে। একটা বাঘের বাচ্চা, এই না হইলে আমার ছেলে, আমি তোরে ঠিক আমার মতো করে মানুষ করতে পারছি, কিন্তু মেয়েটারে মানুষ করতে পারলাম না। ঠিক ওর বাপের মতো হয়েছে, খালি মানুষকে নিয়ে মাথা ঘামায়। ওর জন্য যে কি বিপদে পড়ি আল্লাহ জানে। মামা ওই কিন্তু আমার মেজাজ একদম খারাপ করে ফেলাইতেছে। কবে জানি তোমার মাইয়া আমার হাতে খুন হয়, আমার এই চিন্তা হইতাছে। আচ্ছা আমার একটা কথা কও তো, ওই এতিমের বাচ্চার জন্য তোমার মেয়ের এত কিসের দরদ? সেটা আর তোমাদেরকে বুঝতে হবে না। তার আগে বলো, তোমরা দুইজন মিলে সৈকত ভাইয়ের হাত কেন পুড়িয়ে দিয়েছো এবং তার বইগুলো কেন পুড়িয়ে দিয়েছো? আমি তো এটাই বুঝতে পারছি না। সে যদি তার নিজের যোগ্যতায় পড়াশোনা করে ডাক্তার হতে পারে, এতে তোমাদের কিসের সমস্যা? তোমরা নিজেরা ওকে পড়াশোনা করাবে না, আবার ও পড়তে চাইলে তোমরা সেটাও করতে দিবে না। আচ্ছা ভাইয়া মা, তোমরা কি চাও আমাকে বলবে প্লিজ? আমরা কি চাই সেটা তোরে বলতে হইব না, তোরে জানাইতে হইব না। একটা কথা মনে রাখ, এই এতিমের বাচ্চা এই বাড়িতে থেকে লেখাপড়া করতে পারবে না, এটা আমার শেষ কথা। তোরে যদি আর কোনোদিন দেখি ওই এতিমের বাচ্চা হয়ে আমরা লোকে ঝগড়া করিস, তাহলে তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস কথাটা। তোমাদের যা খুশি তোমরা আমার সাথে তাই করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। তোমাদের কোনো কিছুতে না আমি আর ভয় করি না। কিন্তু একটা কথা মনে রেখো, আমি এই বাড়িতে থাকতে সৈকত ভাইয়ের আর কোনো ক্ষতি আমি করতে দিব না। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে রেখো। মা ওই কিন্তু অনেক বাড়া বাইরে গেছে, ওরে বেশি দিন এই বাড়িতে রাখা যাবে না, ওরে বিয়া দিয়ে দিতে হইব। ওরে এই বাড়িতে রাখলে তোমার আমার যত স্বপ্ন আছে সব স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে যাবে। ওরে মা বিয়া দিয়ে দিই। আমার বন্ধু আছে না আশরাফুল, আশরাফুল ওরে পছন্দ করে। আশরাফুল অথৈরে বিয়া করতে চায়, আমারে কইছে ওই অথৈরে বিয়া করতে পারলে অথৈরে লইয়া বিদেশে চলে যাই। তাহলে তো খুব ভালো হয়। এই এক কাজ কর, তুই কালকে ওদেরকে আমাদের বাড়িতে আসতে বল। আর ওই এতিমের বাচ্চা আছে না, ওদের কোনো না কোনোভাবে এই বাড়ি থেকে বের করার চেষ্টা কর। এমন একটা অপবাদ দিয়ে বের করবি যেন সে কোনোদিন এই বাড়ি কেন আশপাশে যেন আসতে না পারে, ত্রিসীমানায় যেন আসতে না পারে। সেটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, যা ব্যবস্থা করার আমি করতেছি। কিরে শিপু, তুই আমাকে এত ইমার্জেন্সি দেখা করতে বললি কেন? কোনো সমস্যা? তুই তো আবার কোনো সমস্যা ছাড়া আমাকে দেখা করতে বলবি না, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা শোন, তোর মাথা ঠান্ডা করে আগে। আমি তোকে আজকে আমার কাজের জন্য ডাকি নাই, আমি তোকে ডাকছি তোর কাজের জন্য। আমার কাজের জন্য? আমার কাজের জন্য তুই আমাকে দেখা করতে বলেছিস? আমার আবার কি কাজ? তোর কিসের কাজ তুই বুঝলি না তো? আমি তোকে বুঝাই দিতেছি। ওই এতিমের বাচ্চা সৈকত রে তুই পছন্দ করিস না? এতিমের বাচ্চা সৈকত মানে তোর ভাই? হ্যাঁ, তোর ভাইকে তো আমি পছন্দ করি। হাই খবরদার, ওই এতিমের বাচ্চাকে আমার ভাই বলে ডাকবি না। আমার ভাই হওয়ার ওর কোনো যোগ্যতা নেই। এখন আমি তোকে একটা কথা বলছি, তুই যদি আমার একটা কাজ ঠিকঠাক মতো করে দিতে পারিস, আমি তোকে কথা দিচ্ছি ওই এতিমের বাচ্চা সৈকতকে চিরকালের জন্য তোর করে দেব। কি বললি? সৈকত চিরকালের জন্য আমার হয়ে যাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু জানিস, সৈকত না আমাকে পাত্তাই দেয় না। আমি ওকে পটানোর কত যে চেষ্টা করেছি, ও না আমার দিকে একটু ফিরেও তাকায় না। আরে শোন, তুই যদি আমার কাজটা ঠিকঠাক মতো করতে পারিস, শুধু ফিরে তাকাবে না, ও তোকে বিয়ে করতে বাধ্য হবে। কি বলিস তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না ও আমাকে বিয়ে করতে বাধ্য হবে। হ্যাঁ, তাহলে বল কি করতে হবে? ওকে বিয়ে করার জন্য আমি সব করতে রাজি আছি। তাহলে শোন, কিন্তু পরে যদি ওই কথা জানতে পারে, ও তো আমাকে মেরেই ফেলবে। আরে বোকা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ও তোকে মারবে কিভাবে? তুই তো তখন ওর ঘরের বউ হয়ে থাকবি। আর আমি সৈকতকে যতটুকু জানি,
সে বউয়ের গায়ে হাত তোলার মতো ছেলে না। তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর কাজটা করে ফেল। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তোর কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবো। তাহলে ডিল পাক্কা? এবার হবে আমার কাজ। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটা তো বাঁকাতেই হয়। শিপু, ওই নবাবের পুত কই রে? বেলা কয়টা বাজে? পরে পরে এখনো ঘুমাইতেছে? ওই উঠছে নাকি আমি জানি, আর ওর ব্যাপারে আমার জিগাও কেন? আমি কি জানি? তোমরা কেউ কিছু জানো না। বাজার ঘাট করবে কে? সব চিন্তা আমার না। ওই এতিমের বাচ্চা এতিম, ওই তোর ঘুম ভাঙলো? কাকি আম্মা আমার ডাকছেন? কাকি আম্মা আমার ডাকছেন? এতক্ষণে খবর হয়েছে না? বেলা কয়টা বাজে সেই খেয়াল আছে? হ্যাঁ, আজকে যে আমার মায়েরটা দেখতে আইবো, আজকে যে বাজার ঘাট করতে আইবো, তোরা যে আমি কালকে বলে রাখছি যে সকাল সকাল উঠে তুই বড় বড় মাছ নিয়ে আসবি বাজার থেকে, সেই খবর তোর আছে? থাকবে কেমনে? থাকবে কেমনে? হ্যাঁ, তুই তো চাস না আমার মায়ের ভালো একটা ছেলের সাথে বিয়া হোক। চাইবে কেমনে? তুই তোর আমার মাইয়ার আপন ভাই না, আমার মায়া তো তোর আপন বোন না। কাকিমা আপনি এসব কি বলছেন? আমি ওদেরকে পর হিসেবে দেখি? আরে পর কি জিনিস আমি তো কখনো জানিও না। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি আপন ভাবি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে এই বাড়িতেই মানুষ হয়েছি। কাকা যখন আপনাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এলো, তারপর থেকে আমি আপনাকে নিজের মায়ের মতো করে দেখেছি। আপনি যেমন শিপুর মা, ঠিক তেমনি আমিও আপনাকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছি। আর আপনি আমাকে বলছেন আমি আপনাদেরকে পর ভাবি? আমি যদি আপনাদেরকে পর ভাবতাম, এত নির্যাতন সহ্য করে ওই বাড়িতে পড়ে থাকতাম না, আমি এই বাড়ি থেকে চলে যেতাম। আর তাছাড়া এই পৃথিবীতে তো আপনারা ছাড়া আমার আপন বলতে কেউ নেই। শোন, তোর এই আবেগ মার্কা কথা আমাকে বলিস না, বাইরে গিয়ে বল। আর তুই যে আমার মেয়েকে কেমন বোন মনে করিস সেটা আমার জানা হয়ে গেছে। তুই যদি ওকে বুড়ি মনে করতে, তাহলে তোকে আমার ডাইকে উঠাইতে হতো না ঘুম থেকে। ডাকার আগেই বাজার ঘাট কইরা সব নিয়ে আসতে, আমার সব বোঝা হয়ে গেছে। কাকিমা আমাকে তো কোনো বিষয়ে ডাকা লাগে না। আসলে হয়েছে কি, গত রাত থেকে আমার শরীরটা ভালো না, আমার গায়ে জ্বর এসেছে, তাই একটু শুয়েছিলাম। কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে বাজারের লিস্টটা দিন, মেহমান আসার আগে আমি বাজারটা করে নিয়ে আসতেছি। হ্যাঁ সত্যি তো, তোমার যে জ্বর এসেছে কোথায়? তুমি তো আমাকে আগে বলনি। তোমার গায়ে এখনো প্রচুর জ্বর, আর এই জ্বর নিয়ে তুমি বাজার করতে যাবে? না না, এটা কিছুতেই সম্ভব না। মা, সৈকত ভাই এই শরীর নিয়ে বাজার করতে পারবে না। তোমার যদি কিছু আনানোর হয় তাহলে তুমি ভাইয়াকে পাঠাও, ভাইয়া গিয়ে নিয়ে আসো। কি? আমি যাব বাজারে? বাজার কোন জায়গায় এটা আমি চিনি? আমি কি জীবনে বাজারে গেছি? আমি কিভাবে বাজার করে আনবো? আরে এই এতিমের বাচ্চার শরীর গরম, জ্বর আসছে, তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর এত লাগতেছে কেন? এই বেশি ঢং না কইরা যা বাজারে, যা বাজারে গিয়া বাজার করে আন। আর পুরো বাড়িটা নোংরা হয়ে আছে, আজকে আইসাই সবগুলো ঘর মুছবি। মা, তুমি ভাইয়াকে কিছু বলছো না কেন? সৈকত ভাইয়ের এই শরীর নিয়ে সৈকত ভাই কিভাবে বাজারে যাবে? ভাইয়া কি করে এই কথা বলে বলো তো? ও যা বলছে ঠিকই বলছে। অসুস্থ, সামান্য একটু অসুস্থ, জ্বর আসছে, মরে তো আর যায়নি। বাজার যে করতে পারবি এমন কোনো কথা নেই। এখন অসুস্থতার নাটক না করিয়া তাড়াতাড়ি যা বাজারে, যা, নাটক করিস না, সব বুঝি। মা, তোমরা কি আদৌ মানুষ? আমার তো মনে হয় না তোমরা মানুষ। তোমরা মানুষ নামের একটা জালিম। আর জালিম যদি না হতে, তাহলে এরকম একটা অসুস্থ মানুষকে তোমরা বাজারে যেতে বলতে পারতে না। অতই তোকে আমি কতবার বলেছি মায়ের মুখে মুখে কখনো তর্ক করবি না। আর তাছাড়া আমি তো এতটা অসুস্থ না যে বাজারে যেতে পারবো না। কাকিমা, ওর কথায় কিছু মনে করবেন না, আপনি যান বাজারের লিস্টটা নিয়ে আসুন। ঠিক আছে, দাঁড়া, লিস্ট নিয়ে আসতেছি। এই একটা টাকাও চুরি করবি না, আমি কি জিনিস জানোস তো? আচ্ছা, এভাবে আর কতদিন তুমি মুখ বুজে সহ্য করবে বলো তো? তুমি তো এই বাড়ি ছেড়ে চলে গেলেও পারো, বাইরে গিয়ে কিছু একটা করো না। তোমার এই কষ্টগুলো আমি আর নিতে পারছি না। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই পরিবারের মানুষগুলো আমার আপন মানুষ,
আর পরিবারের মানুষ কখনো যদি উল্টাপাল্টা কথা বলে রাগারাগি করে তাহলে কি ছেড়ে চলে যায় নাকি? বাড়ির ছেড়ে বাড়িতেই থাকে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। ঠিকঠাক মতো বাজার করবি, ঠিক মতো চলে আসিস, আর টাকা পয়সা নিয়ে নয়চর করিস না, যা। কি হিরো, সারাদিন কই থাকো? তোমার তো খুঁজেই পাই না। ওরে মিলি রে, তুমি আবার আমার সামনে আসছো না? তোরা আমি কতবার বলছি যে আমার সামনে আসবা না, তোমার দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা তোমার কি লজ্জা বলতে কিছু নেই? এত অপমান করি তারপরেও আমার সামনে আসো। আচ্ছা তুমি আমার কাছে কি চাও বলো তো, কি চাও? আমি কি চাই বোঝো না? আমি তোমাকে চাই। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসা বোঝো না। আচ্ছা আমি কি দেখতে অনেক খারাপ? এই শোনো, তুমি দেখতে কেমন সেটা আমি জানি না, শুধু এটা জানি আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে পছন্দ করি না, আমার তোমাকে ভালো লাগে না। তুমি আছে কেন? সারাটা জীবনও যদি তুমি আমার পেছন পেছন ঘোরো তাও তোমাকে ভালোবাসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট না করে একটা ভালো ঘরের ছেলেকে বিয়ে করে নাও, যাও। আমি তো ভালো ঘরের ছেলেকে দেখে বিয়ে করতে চাই না, আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। মিলি, এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। ওইদিকে দেরি হয়ে গেলে কাকি আবার বকাচকা করবে। আমি তোমাকে কতবার বলবো তোমাকে আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, এক কথা বারবার বলতে ভালো লাগে না কিন্তু। আমাকে কেন ভালো লাগে না? হ্যাঁ, মনে করো আমি বুঝি না? আমি বুঝি, আমি সব জানি। তোমার ভালো লাগে ওই অথৈকে, তাই না? অথৈকে তো ভালো লাগবেই। অথৈকে বিয়ে করতে পারলে তুমি ওর বাপের সব সম্পত্তির মালিক হইতে পারবা, তাই না? তুমি তো লোভে পড়ছো, তোমার মতো লোভী ছিল আমি দেখি নাই। ছি, তোমার কাছে ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি। মিলি, ফালতু কথা আমার সামনে বলবা না, লোভী শব্দটা আমার সামনে উচ্চারণ করবা না, কারণ সৈকত টাকার লোভী না। যদি সৈকত টাকার লোভী হতো তাহলে এই বাড়িতে পড়ে পড়ে অপমানিত হতো না, এত অপমান সহ্য করতো না। সরো আমার সামনে থেকে, হ্যাঁ। আপা, সব কথাতেই যখন আপনারা রাজি, তাহলে আর দেরি করে লাভ কি? মামুনের মুখখানা একটু দেখাইতে বলেন। খোলো মা, ঘুমটাটা একটু খোলো মা। মাশাল্লাহ, আপনার মেয়ে খুব সুন্দরী, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। কি বলিস বাবা? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, অতই মামুনিকে খুব তাড়াতাড়ি আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। কি যে বলেন না ভাই সাহেব, আপত্তি থাকবে কেন? এমন হীরার টুকরো ছেলেকে আমি আমার মেয়ের জামাই হিসেবে পাবো, এটা তো আমার চরম সৌভাগ্য। তাহলে আগামী শুক্রবারই দিন ঠিক করি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নাই। মা, আমাদের কোনো আপত্তি নেই, আপনাদের সুবিধা মতো সবকিছু করে। আলহামদুলিল্লাহ। তো সবার সাথেই তো পরিচয় করে দিলেন, ওই ছেলেটা কে? ওর সাথে তো পরিচয় করে দিলেন না। আঙ্কেল আমি ওর পরিচয়টা আপনাদের বলতেছি। আমার আব্বা না খুব দয়াবান লোক ছিল, অনেক দয়া ছিল আব্বার। একদিন রাস্তাতে যাইতেছে, দেখে যে রাস্তার ধারে একটা বাচ্চা বসে কাঁদতেছে, তারপর ওরে এই বাড়িতে নিয়ে আসে, আব্বা লালন পালন করে বড় করে, আর এখন ও এই বাড়িতে চাকর হিসাবে আছে। আমাদের বাড়িতে যত কাজ কাম আছে সব ওই একাই করে, খুব ভালো ছেলে। আরে তুই এই জায়গায় দাঁড়ায় আসিস কেন? মেহমান আসছে, লাঞ্চের ব্যবস্থা কর। হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি যা। কি ব্যাপার অথৈ, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন? কি হয়েছে বল? আমি কেন কান্না করছি সেটা তুমি এখনো বুঝতে পারছো না? আচ্ছা, তোমার প্রতি আমার টান, কেয়ার, এগুলো দেখেও কি তুমি বোঝো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুই এসব কি বলছিস? তুই আমাকে ভালোবাসিস মানে? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি এই কথাগুলো তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা বোঝার চেষ্টাই করোনি।
নাকি বুঝেও না বোঝার ভান ধরেছিলে সেটা একমাত্র তুমিই জানো। তাই আজকে আমি সরাসরি তোমাকে বলছি, আর এটা আমি জানি আজকে যদি আমি কথাগুলো তোমাকে না বলতে পারি তাহলে কোনোদিনও বলতে পারবো না। আর সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। অথই, এটা কখনোই সম্ভব না। আর কাকি যদি এই বিষয়টা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। আর তাছাড়া তোর বিয়ে ঠিক হয়ে গেছে। মেরে ফেলবে ফেলুক, তবুও তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আচ্ছা সৈকত, আমার জন্য কি তোমার মনের ভিতরে একটুও ভালোবাসা নেই? আমার কেয়ারিং গুলো কি তোমাকে ফিল করায় না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? সেদিন যখন পাত্রপক্ষ আমাকে দেখে বিয়ের ডেট ফিক্সড করে গেল, তারপর থেকে আমার মনের ভেতরে কি চলছে, আমি কতটা কষ্ট পাচ্ছি, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। আমি মনে মনে ভাবতাম আমার মতো হয়তোবা তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো আর সেটা দেখে তোমার মনের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো না। আমিও যে তোকে বড্ড ভালোবাসি রে, কিন্তু কখনো তোকে এই কথাটা বলতে পারিনি, সাহস করে উঠতে পারিনি, কারণ কাকির ভয়। কাকি যদি বিষয়টা জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত। আর তাছাড়া আমি এমন কিছু করিও না যে তোকে নিয়ে পালিয়ে যাব। ভেবেছিলাম ডক্টর হয়ে গেলে হয়তো এই মনের কথাটা বলতে পারবো, বাট সে আশাটাও তো এখন আর নেই। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি কেন জানিস? কারণ পাত্রপক্ষ তোকে নিয়ে পাকা কথা বলতে এসেছিল, কিন্তু এটা আমি সহ্য করতে পারিনি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। কি ব্যাপার মিলি, হঠাৎ তুই আমার বাসার সামনে? তোকে যে কাজটা দিছিলাম করতে পারছিস ঠিক মতো? কিভাবে করব কাজটা? কাজ করার মধ্যে যদি তোর বোন এসে বাধা দেয় তাহলে কি কাজ করা সম্ভব? মানে আমি কিছুই বুঝতে পারলাম না। বুঝবি না, শোন। আচ্ছা ঠিক আছে, আয় চল। আসুক, আজ আসুক, এর একটা বিহিত আমাকে করতেই হবে। দাঁড়া দাঁড়া, এই এত রাইতে কোথায় থেকে ফিরতেছিস? কোথায় থেকে ফিরছিস? মা, ওরে জিজ্ঞেস কইরা কোনো লাভ নাই। যা কিছু জিজ্ঞাসা করার এই হারামজাদারে জিজ্ঞেস কর। ওই তো এতদিন আমাকে সম্পত্তির উপরে নজর দিছিল, আর এখন এই বাড়ির ইজ্জতের দিকে নজর দিছে। তোমার এই আদরের মাইয়া কি করছে জানো? রাস্তার মধ্যে দিনে দুপুরে এতিমের বাচ্চার লগে বুকে জড়ায় নিয়ে প্রেম আলাপ করে। এসব তুই কি বলছিস বাবা? মা, আজকে যদি মিলিয়ে আমার সবকিছু না বলতো আমি তো কিচ্ছুই বুঝতাম না। আজকে আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এই এতিমের বাচ্চা আমার সহজ সরল ভুইন্ডারে প্রেমের ফাঁদে ফালায়া এই পুরা সহায় সম্পত্তি সবকিছু ভোগ করতে চাইছে। মা, আমি তোমারে অনেকবার বুঝাইছি, অনেকবার আমি তোমারে বুঝাইয়া বলছি যে এই এতিমের বাচ্চার এই বাড়ির থেকে বের করে দাও। তুমি আমার কথা শুনো নাই, তুমি আমার কথা শুনো নাই। দুধ কলা দিয়া কালসাপ পালছো, আর এই কালসাপ যখন বড় হয়েছে তখন আমগো বাড়ির সম্মানের দিকে সবল দিতে চাইছে। এখন তো বুঝছো ওর উদ্দেশ্য খারাপ আছিল। এখন যদি আমার বন্ধুর বাবা এই ঘটনা জানা ফেলায় তাহলে কি ওর মতো একটা নষ্ট মাইয়ারে ওই বাড়ির বউ করে নিব? মা, ওরা কিছু জানার আগেই ওকে জুতা পিটা করে আমার বাড়ি থেকে বের করে দে। আরে ও থাকলে না ওরা সব জানবি। একটা কিছু বোঝায় শোনা রাকিবের সাথে অথৈর বিয়েটা দিয়ে দে, পরে ওর ব্যবস্থা করব। কি ব্যবস্থা নিতে হয় পরে আমি বুঝবো। আমার ঘরের ইজ্জতের উপর হাত দেওয়ার কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে আমি তাকে বোঝাবো। না মিসেস সালমা বেগম, সেটা আর সম্ভব না। আমাদের ভাগ্য ভালো যে আমার ছেলে আপনার মেয়ের সাথে দেখা করতে এসে সে নিজের চোখে আপনার মেয়ের রং রং দেখে ফেলেছে। আর না হলে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত সেটা ভাবতে গেলে আমার বুকটা এখনো কেঁপে ওঠে। শ্রী শিবু, তোকে এত বিশ্বাস করতাম, তোর বোনের কথা ভেবে আমি এক পায়ে রাজি হয়ে গেছিলাম, কিন্তু তুই আবার এত কাছের বন্ধু হয়েও
তোর এই নোংরা চরিত্রের বোনকে আমার কাজে চাপিয়ে দিবি, এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। দরকার হলে আমি রাস্তার মেয়ে বিয়ে করব, কিন্তু এই চরিত্রহীন মেয়েকে বিয়ে করব না। এই তুই চরিত্রহীন কাকে বলছিস? হ্যাঁ, নিজের চরিত্র আগে ঠিক কর। সাধু শাস্তি এসেছিস, তোকে তো পুলিশ খুঁজতেছে। তুই কি করিস আমরা মনে হয় জানি না, তাই না? আরে ফেসবুকে তো সেদিন পোস্ট দেখলাম যে পুলিশ তোকে খোঁজে কারণ তুই নারী পাচারকারী। তুই মানুষকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিস আর বিদেশে পাচার করে দিস, আর ওকে বলছিস তুই চরিত্রহীন। থাপড়ায় তো দাগ ফেলা যাও, বেয়াদব কোথাকার। এইসব আপনি কি বলছেন? আপনার চরিত্র ঢাকার জন্য আপনি আমার চরিত্রের উপরে কলঙ্ক কালি দিচ্ছেন। হ্যাঁ মিসেস সালমা খান, আপনার চাকরকে মুখ সামলিয়ে কথা বলতে বলেন। সে বিনা প্রমাণে আমার ছেলেকে খারাপ বলতে পারে না। সমাজে আমাদের একটা লেভেল আছে, আমাদের একটা পরিচিতি আছে। এই এতিমের বাচ্চা এতিম, প্রমাণ ছাড়া তুই কিভাবে আমার মেয়ের জামাইকে, হীরার টুকরো ছেলেকে চরিত্রের উপর দোষ দিচ্ছিস? বাহ কাকি, বাহ। এতক্ষণ আপনার মেয়ের চরিত্র নিয়ে যখন কথা বলা হলো তখন আপনার খারাপ লাগেনি, কিন্তু এই দুশ্চরিত্র লম্পটকে নিয়ে যখন কথা বলা হলো তখন আপনার খুব খারাপ লেগেছে, তাই না? আজকে মুখের উপরে কথা না বলে পারলাম না। আপনার প্রমাণ লাগবে তো? দাঁড়ান, আমি প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখেন লম্পটের কাণ্ড, দেখেন কি, তাই না? হাতে নিয়ে দেখেন। এই চরিত্রহীন লম্পট, আগে নিজের চরিত্র ঠিক কর, তারপর আমার ছেলে মেয়েদের চরিত্র নিয়ে কথা বলিস। তোরা বাপ বেটা এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে দারুণ দিয়ে গাল ধাক্কা দিয়ে বের করবো। আউট, আউট বলছি। আচ্ছা শিপু, তুই জেনে শুনে কেমন করে তুই নিজের বোনের বিয়ে এরকম একটা চরিত্রহীন ছেলের সাথে ঠিক করেছিলি? সেটা আমি বলছি কাকিমা। এই মিলি, এই তুই এই বাড়িতে কেন এসেছিস? হ্যাঁ, আমি তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি না, পছন্দ করি না। সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকলেও তোকে আমি কোনোদিন ভালোবাসবো না। এই বাড়িতে এসেছিস কি বদনাম করতে? কেন এসেছিস বল? এতদিন তো আমি তোমাদের সাথে অন্যায় করেছি, আজকে আমি এসেছি আমার ভুল সংশোধন করার জন্য। আসলে কাকিমা, শিপুই আমাকে বলেছিল সৈকত আর অথইকে চক্রান্ত করে এই বাড়ি থেকে বের করে এই বাড়ি সহ সব সম্পত্তি শিপুর নামে দলিল করে দেবে। আর আমাকেও শিখিয়ে দিয়েছিল আমি যাতে সৈকতের নামে এমন অপবাদ দেই যাতে সৈকত আমাকে বিয়ে করতে বাধ্য হয়। এর জন্যই কাকিমা আমি মিথ্যে কথা বলছি আপনার কাছে। মিলি, বেয়াদব, তুই ওকে চুপ করাতে পারবি, কিন্তু আজকে আমাকে চুপ করাতে পারবি না। আমি আজকে সবাইকে সবকিছু বলবো। যাও যা সবাইরে বলো, চিল্লাই চিল্লাই বলো, কোনো লাভ নাই। আমার স্বপ্ন আমি অনেক আগেই পূরণ করে নিছি। মা, তোমার কি মনে নাই সেদিন আমি ব্যাংকের কাগজের কথা বইলা তোমার কাছে অনেকগুলো ফাইলের মধ্যে সিগনেচার দিছিলাম? সেগুলো কি ছিল জানো? সেগুলো ছিল তোমার বাড়ি সহ সব সয় সম্পত্তির দলিল, আর সেই দলিলে সাইন করায়া সব সম্পত্তি আমার নামে লিখে নিছি। মা, তুমি এত বোকা। তাই নাকি? বোকা আমি না, বোকা হয়েছিস তুই। তোকে আমি সবসময় বলছি যে এই সব সম্পত্তির মালিক হইল সৈকত। সৈকত তার বাবা মায়ের একমাত্র সন্তান, আর ওর বাবা মা মারা যাওয়ার পরে অটোমেটিকলি এই সম্পত্তির মালিক হইল সৈকত একা। আমি যতই তোমাকে সই দেই না কেন, কোনো কিছুর মালিক তুমি হইতে পারবা না। আমি যেই কারণে ওকে লেখাপড়া শিখাইনি, যেন ও মূর্খ থেকে বুঝতে না পারে যে এই সম্পত্তির মালিক সে। কাকিমা, আপনি এসব কি বলছেন? এই বিশাল সয় সম্পত্তির মালিক আমি? হ্যাঁ বাবা, আসলে তোর বাবার এত সম্পত্তি ছিল, আর তোর বাবা মারা যাওয়ার পর আমার না এই সম্পত্তির উপর লোভ জন্ম হয়েছিল। তাই আমি ছোটবেলা থেকে তোর অবহেলা করে বড় করেছি, লেখাপড়া করতে দেইনি। তুই শিক্ষিত হয়ে যদি জেনে যাস এই সম্পত্তির মালিক তুই যদি তখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দেস, আমাদের তো তখন রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তাই আমি তোকে সবসময় বলেছি তুই এই বাড়ির চাকরের ছেলে। ছি, আমি তো আগে ভাবতাম তোমরা জালিম, কিন্তু এখন দেখছি তোমরা জালিমের চাইতেও যদি বড় কিছু থাকে তাহলে সেগুলো তোমরা। যার মা বাবার এত সয় সম্পত্তি আছে তাকে তোমরা এই বাড়িতে কাজের লোকের মতো মানুষ করেছো, এই বাড়িতে চাকর করে রেখেছো। বাহ বাহ বাহ, তোমাদেরকে সৈকত মাফ করলেও অন্তত আল্লাহ তাআলা মাফ করবে না। আমি অনেক ভুল করেছি, আমার এই ভুলের কোনো ক্ষমা নাই বাবা।
আমার পাপের কারণে আমার ঘরে এমন একটা জালিমের সৃষ্টি হয়েছে, জালিম হয়েছে আমার সন্তান। বাবা তুই যদি আমারে ক্ষমা না করো, আমি মরেও শান্তি পাবো না বাবা, আমারে ক্ষমা করে দে বাবা। কাকিমা, আপনাদের উপর আমার কোনো রাগ নেই, শুধু একটাবার বলতে পারতেন। আমার এই বিশাল সয় সম্পত্তির জন্য আমাকে অশিক্ষিত বানিয়ে রেখেছেন, এই বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছেন। আমাকে যদি একটাবার বলতেন যে এই সম্পত্তি আপনাদের দরকার, আমি হাসি মুখে সমস্ত সম্পত্তি আপনাদের নামে লিখে দিতাম। যেহেতু সম্পত্তির জন্য এত কিছু হয়েছে, আমি এই সম্পত্তি চাই না, আমি সমস্ত সম্পত্তি আপনাদের নামে লিখে দিব। আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব। না বাবা, তুই কেন বের হবি এই বাড়ি থেকে? এই বাড়ি থেকে যদি কারো বের হতে হয়, আমরা বের হব। তুই তোর নিজের বাড়িতেই থাকবে, তুই কেন ছেড়ে যাবি নিজের বাড়ি? না কাকি, আপনি এসব কি বলছেন? আপনারা কেন এই বাড়ি ছেড়ে চলে যাবেন? আমি তো একটা এতিম মানুষ, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। আপনি আমার সাথে খারাপ আচরণ করলেও ওইটাকেই মায়ের শাসন হিসেবে মেনেছি, এটাকেই ভালোবাসা হিসেবে মেনেছি। আপনি যদি এ বাড়ি থেকে চলে যান, তাহলে কে আমাকে শাসন করবে? কে আমাকে শাসন নামে ভালোবাসাটা দেবে? আপনাদের কোথাও যেতে হবে না। এই জানোয়ার, এই তুই দাঁড়ায় আছিস কেন? তোরে কি জুতা পিটা করে বের করতে হবে? বাইরে হ। না মা দাঁড়াও, ভাই আমি তোর উপরে অনেক অন্যায় করছি, আসলে আমি বুঝতে পারি নাই। মানুষই তো ভুল করে, এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুই আমারে মাফ করে দে ভাই। অথই ওদের তুই একটু বুঝা না, তুই একটু মারে বুঝা, একটু সৈকতরে বুঝা। মা আমার বাইর করে দিলে আমি কই যাবো? মা মা আমার মাফ করে দাও মা। আমি তোকে মাফ করতে পারবো না, যদি সৈকত তোরে মাফ করে তবেই তুই মাফ পাবি। প্লিজ তুমি ভাইয়াকে অন্তত মাফ করে দাও। ঠিক আছে, শিপুকে আমি মাফ করে দিলাম, কারণ ও আমার ছোট ভাই। ও যা করেছে ভুল করেছে, আর যে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমরা একসাথে সবাই মিলে এই বাড়িতেই থাকবো।